কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তারেক রহমান। উনি বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদরের কাতুলি ইউনিয়নের বাগবাড়ি নামক গ্রামে। ঘটনাটি আমার কাছে দারুণ লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি মূলত 1980 সাল থেকে শুরু। আর এই যে তারেক রহমান ভাই, ওনাদের গ্রামের বাড়ির কিছু দূরে অনেক বড় একটি গাব গাছ ছিল। গাব গাছ তো আপনারা অনেকেই চিনতে পারছেন অবশ্যই। আর ওই বড় গাব গাছটি হাজিবাড়ির গাব গাছ নামে পরিচিত ছিল। ওই গাছটি অনেক পুরনো, এতটাই পুরনো যে ওখানকার অনেক মুরব্বী যারা জীবিত আছেন তাদের দাদারাও বলতে পারে না যে এই গাছটির বয়স কত। এই যে যিনি হাজী সাহেবের কথা বা হাজী সাহেব যিনি ছিলেন, ইনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন। উনি অনেক ধরনের ট্রিটমেন্ট জানতেন, স্পেশালি প্যারানর্মাল ট্রিটমেন্ট, মানে জিন রিলেটেড বিষয়ের ট্রিটমেন্ট উনি করতেন। তারপর উনি অনেক হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারতেন, কারণ ওনার কাছে অনেক ভালো ভালো আল্লাহওয়ালা জিন ছিল, যাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো উনি করতেন। তারপর অনেক সময় অনেক নিরুদ্দেশ ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার সাথে থাকা ওই ভালো জিনদেরকে বলে সেই নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ খবর বের করে দিতে পারতেন। তো মানুষ হাজী সাহেবকে অত্যন্ত ভালোবাসত, শ্রদ্ধা করত। আর এই হাজী সাহেবের যে গাব গাছ আর হাজী সাহেবের যে বাড়ি, এই গাব গাছ এবং এই বাড়ির সীমানা থেকে ঠিক 20 ফিটের মতো একটু দূরেই আর একটা গাব গাছ ছিল। তবে সেই গাব গাছটি অত পুরনো ছিল না, সেটি মোটামুটি মাঝারি সাইজের ছিল, কিন্তু পুরনো না, নতুন আর কি। ঘটনাটা শুরু মূলত এই ছোট গাব গাছকে কেন্দ্র করে। ওই হাজী সাহেবের পাশের বাড়ি যেই পরিবার থাকতো, ওখানে একজন বউ ছিল, তার নাম হলো সুফিয়া। তো ওই সুফিয়া কি করেছে, তার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে একদিন দুপুরবেলা, বাড়িতে কেউ নাই, সবাই মাঠের কাজে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত, কোনো কারণে তার শাশুড়িও ঘরের মধ্যে ছিল না, অন্য কোনো কাজে গিয়েছিল, বাড়িটা ফাঁকা ছিল। ওই সময় এই সুফিয়া একটি ভয়ানক কাজ করে বসেন। সে সকলের অগোচরে ওই গাব গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সবাই পরবর্তীতে যখন এই বিষয়টি দেখে, পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে। তো এটা তো আসলে ওই সময়ে অনেক প্রত্যন্ত অঞ্চল ওই জায়গাটা ছিল। তো নর্মালি যেটা হয় আর কি, যে পুলিশকে এই বিষয়গুলোতে খবর দেওয়া হয়। তো যেহেতু গ্রামটা অনেক ভেতরে, সেই 1980 সালের দিকে, তখন তো আরও অবস্থা খারাপ ছিল। তখন তো এরকম মোবাইল ফোন, এমনকি টেলিফোন ব্যবস্থাও অতটা ছিল না। তো কে খবর দেবে থানায়? আর তখন অনেক সময় দেখা যেত এই ধরনের অপমৃত্যু হলে, বা যদি দেখা যেত যে না, তাকে কেউ খুন করেনি, এমনিতে সে মারা গেছে, গ্রামের লোকজন অনেক সময় পুলিশে খবর দিত না, না দিয়ে তারাই দাফন কাফন করে কবর দিয়ে দিত। তো এবারের বিষয়টিও অমনটাই হয়েছিল, যে সুফিয়ার লাশটাকে গাবগাছ থেকে নামিয়ে তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় এবং তাকে কবর দেওয়া হয়। আর পুলিশকে খবর দেওয়া আসলে সম্ভব হয়নি, কারণ থানাটা অনেক দূরে ছিল, এটাও একটা বিষয়। তো যাই হোক, মূলত এরপর থেকেই কিছু সমস্যা দেখা দেয়। দিন হোক, রাত হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, মানে কোনো টাইম টেবল নেই, যে কোনো সময় ভয়ানক কিছু সমস্যা দেখা দিতে থাকলো। যেমন দিনের বেলা কেউ ওই ছোট গাব গাছটির নিচ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে হয় কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। কেউ সন্ধ্যার দিকে যদি কেউ আসা যাওয়া করে, দেখা গেলো বাড়িতে ফিরে আসার পরে আবল তাবল কথা বলতে থাকে, মানে পজেসড হয়ে গেছে দুষ্টু জিনের দ্বারা। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই কারণে পারতপক্ষে ওই গাব গাছটির কাছ দিয়ে মানুষজন যেতই না। আর এমনই একটি ঘটনা আমাদের তারেক রহমান ভাইয়ের দাদার সঙ্গে ঘটেছিল। ওই দিনটা ছিল শনিবার, আর শনিবার ওই গ্রামের সাপ্তাহিক হাট বসত। তো বাজারঘাট করে ফিরতে ফিরতে ওনার প্রায় রাত 8টা বেজে যায়।
আর রাত 8টা মানে কিন্তু গ্রামের অনেক রাত, সেটা তো আপনারা বুঝতেই পারেন। আর ওই সময় তো আরও বেশি শুনশান নীরবতা ছিল। আর ওই রাস্তাতে কিন্তু লোকজন কম চলাচল করতো এমনিতেও, কারণ ওই যে ওই ভয়ের একটা ব্যাপার তো চলছিল। তো উনি আবার এতটা ভয়টয় পেতেন না। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ওই রাস্তাটা ছাড়া ওই মাঠের মধ্যে দিয়ে নেমে ঘুরে আসাটা ওনার পক্ষে সম্ভব ছিল না। আর তাছাড়া উনি বাজারঘাট করেছিলেন, মাছ কিনেছিলেন, আর ওনার একটা বড় ডালা ছিল, মানে চওড়া একটা ডালা বাজার করে ওর মধ্যে সব কিছু রেখে মাথায় করে নিয়ে চলে আসতেন বাড়িতে। ওটা বেত দিয়ে তৈরি আর কি, অনেকটা মানে বোলের মতো দেখায় আর কি, যেটা চওড়া। তো ওইটা নিয়ে উনি মাথায় আসছিলেন। তো উনি যখন ওই গাব গাছের কাছ দিয়ে আসছিলেন, হঠাৎ করে মনে হলো যে ওনার মানে ওই উপর মাথার উপর যেই ডালাটা রাখা আর কি, ওর মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠলো। তো উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এত জোরে মাছ নড়ে উঠলো। তো মাছ নড়তেই পারে, কিন্তু বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়। একবারই নড়েছে, মাছ নড়লে তো সারা পথে তো কয়েকবার নড়বে, তাই না? কিন্তু হঠাৎ করে ওই জায়গাটাতেই এসে নড়লো, আগে পরে নড়লো না, এটা উনি একবার চিন্তা করে। তারপরেও আর কিছু না ভেবে উনি সোজা বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর যখন ওই মাথা থেকে ডালা নামায়, দেখে সব বাজার আছে, যা যা কিনেছে সব বাজার আছে, কিন্তু মাছটি নেই। তো উনি তো বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছে। ওই যে যেই দুষ্টু জিনটি সুফিয়ার আত্মহত্যার পর থেকে নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে, এই অশুভ শক্তিটি এই মাছ নিয়ে গেছে। তো এই ঘটনা আসলে উনি আর বাসায় কাউকে বলে না। বাসায় বললে ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা মন খারাপ করবে যে মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু খেতে পারলো না, যার কারণে আর ভয়ও পাবে বাড়ির লোকজন। এই কারণে এই বিষয়টা উনি আর কাউকে বলেন না। এর মোটামুটি 1 সপ্তাহ পর আবার যখন শনিবার যে হাট বসে, এই হাটে উনি ওইবার মাছ কেনেননি, তো অন্য জিনিস কিনেছেন, বাজারঘাট করেছেন। তবে এইবার আর উনি ওই মাথায় ডালা নিয়ে যাননি। এবার কি করেছে, উনি বাজারে ব্যাগই নিয়ে গেছেন। বাজারের ব্যাগের মধ্যে ওনার প্রয়োজনীয় বাজার ছিল, আর এক হাতে উনি চমচম কিনেছিলেন। তো চমচম কিনে বাড়িতে ফিরছেন। এখন এর মধ্যে কি হয় যে উনি যখন আসেন, ওই গাব গাছটার কাছে আসেন, তখন কাছে আসার পর হঠাৎ করে দেখে একটি বিড়াল তার পথ আগলে দাঁড়িয়েছে। ওনার ব্যাগের মধ্যে কিন্তু মাছও ছিল, ছোট 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 মাছ কিনেছিল আর কি। বিড়াল পথ আগলে দাঁড়িয়েছে, বিড়াল ওনাকে যেতে দেয় না। এখন উনি তো চিন্তা করে যে কি ব্যাপার, বিড়াল এলো কোত্থেকে, আসতেই পারে, কিন্তু বিড়াল তো এভাবে পথ আগলে দাঁড়াবে না। যখন বিড়ালটাকে তাড়াতে যায়, বিড়াল উল্টো তেড়ে আসে তার দিকে। তখন উনি বিরক্ত হয়ে কি করে, পা দিয়ে একটা লাথি মারে বিড়ালকে। যখনই লাথি মেরেছে তখনই দেখে এই বিড়ালটার বিড়াল নেই, লোমশ কুচকুচে কালো একটা বড় অবয়ব হয়ে গেছে সাথে সাথে, এবং সেটি মানুষের কণ্ঠে বলে উঠল, তুই লাথি দিলি কেন, কাজটা ঠিক করলি না। এদিক দিয়ে খাবার নিয়ে যাচ্ছিস, আমাকে তো কিছু দিতেই হবে, তো তুই আমাকে লাথি মারলি, এর শাস্তি তুই পাবি। এই কথা বলেই ওই অবয়বটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো তারেক ভাইয়ের দাদা তো দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর যখন উনি শুয়েছেন, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় ওনার, এবং এমন পেটে ব্যথা উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। একটা পর্যায়ে মানে এই অস্বাভাবিক ব্যথার কারণে উনি অজ্ঞান হয়ে যান। আর গ্রামে তো ভালো ডাক্তার নেই, গ্রাম্য ডাক্তার ছিল, তাকে আনা হয়, কিন্তু গ্রাম্য ডাক্তার এসে বলে যে এটা তার দ্বারা সম্ভব না, দ্রুত সদর হসপিটালে নিতে হবে। তো ওই রাতেই সবাই রওনা দেয়। তো সবাই যখন হাজী সাহেবের ওই গাব গাছটা পার হয়ে মানে ওই দিক দিয়ে গিয়ে ওই ছোট গাব গাছের ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন অদ্ভুত একটি অট্ট হাসি সকলে শুনতে পায়। যারা ওই ওনাকে নিয়ে যাচ্ছিল, তারেক ভাইয়ের দাদাকে নিয়ে যাচ্ছিল, প্রত্যেকে কিন্তু শুনতে পায় যে ওই অট্ট হাসির শব্দটি। তখনও কিন্তু ফজরের আজান দেয়নি, জাস্ট খালি ওই অট্ট হাসিটা দিয়েছে। তখনই লোকজন বুঝতে পেরেছে আসলে সদর হসপিটালে না নিয়ে
হাজী সাহেবের কাছে নিয়ে যাই, তাহলে হয়তো বা কোনো কাজ হতে পারে। তখন তারা কি করে, দ্রুত হাজী সাহেবের কাছে নিয়ে যায়। তখন তো ফজর আজান দেয়নি, হাজী সাহেবকে ডাকাডাকি করে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পর হাজী সাহেব বলেন যে কি হয়েছে। তখন লোকজন বলে ওনার প্রচণ্ড পেটে ব্যথা। উনি তো আসলে অজ্ঞান হয়ে আছেন। তখন হাজী সাহেব তাকে দেখে বলে, আমি বুঝতে পারছি কি হয়েছে। তখন উনি একটু পানি পরে তাকে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসে এবং দিব্যি সুস্থ, কোনো ব্যথা নেই পেটে। তখন হাজী সাহেব বলে, এই বল কি হয়েছে। তখন এই তারেক ভাইয়ের দাদা সব ঘটনা হাজী সাহেবকে খুলে বলে। তখন হাজী সাহেব বলে যে ওই গাছে আগে থেকেই একটা দুষ্টু জিন ছিল। এই সুফি আত্মহত্যা করার পরে ওর শক্তি বেড়ে গেছে এবং ও এতটা শক্তিশালী হয়েছে যে দিন নাই রাত নাই যে কোনো সময় মানুষকে বিরক্ত করতে পারে। ওকে আর বাড়তে দেয়া যাবে না, ওর শাস্তি দিতে হবে। তখন হাজী সাহেব কি করেন, ওনার অনুগত যে ভালো শক্তিশালী জিনেরা ছিল তাদেরকে এই বিষয়টি বলেন। তখন জিনেরা কথা দেয় ওই দুষ্টু জিনকে শাস্তি দেবেন। তখন কি হয়, ওই জিনেরা ওই দুষ্টু জিনকে ওই গাব গাছে, ছোট গাব গাছ যেটা ছিল আর কি, ওই ছোট গাব গাছেই তাকে বেঁধে রাখে। মানে সে ওইখান থেকে নিচেও নামতে পারবে না, উপরেও যেতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, আবার কাউকে বিরক্তও করতে পারবে না। এইভাবে 10 থেকে 15 বছর চলে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয় না, একদম কিচ্ছু না, একদম স্বাভাবিক। এর মধ্যে যেটা হয় সেটা হলো হাজী সাহেব বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর থেকে নতুন আরও একটি সমস্যা দেখা দেয়। তার প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি। সেটি হলো যে হাজী সাহেবের মৃত্যুর 2 থেকে 3 বছর পর তার ছেলেরা নতুন করে ঘর ওঠানোর জন্য তার বাড়ির বড় যেই গাব গাছটি ছিল, যেটি অনেক পুরাতন, ওই গাছটি কাটার চিন্তা করে। তখন কাঠুরিয়াও ঠিক করা হয়। এখন প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু মানে চিন্তা করতে পারি যে আচ্ছা, হাজী সাহেব উনি গাছটি কাটলেন না, তারপরে ওনার ছেলেপেলেরা কেন কাটলো? ওই গাছে কি এমন কিছু ছিল, মানে এমন কিছু ছিল এটি কি ওনার ছেলেপেলেরা জানতো না? না প্রিয় লিসেনার্স, জানতো না। এবং কেন জানতো না এটা আমরা একটু পরে জানতে পারবো। তো ওই ছেলেপেলেরা তারা এটা কাটার সিদ্ধান্ত নেয়। তখন কাঠুরিয়া ঠিক করা হয়। কাঠুরিয়া স্বপ্নে দেখে লম্বা সাদা দাড়িওয়ালা কেউ তাকে বলছে, বাবা তুমি কিন্তু এই গাছটা কেটো না, কাটলে ভালো হবে না। তো পরদিন কাঠুরিয়া তার বউকে বলে যে আজকে তো আমার গাছ কাটতে যাওয়ার কথা, আমি তো স্বপ্নে এই জিনিসটা দেখলাম। তখন ওই কাঠুরিয়ার বউ তাকে সাফ বলে দেয়, খবরদার তুমি গাছ কাটবে না, এক্ষুনি গিয়ে তাদেরকে না করে দাও, এইসব ঝামেলায় আমরা জড়াবো না। তারপর সে গিয়ে ওই হাজী সাহেবের ছেলেকে না করে দেয়। একই রকম ঘটনা প্রায় 6-7 জন কাঠুরিয়া ঘটায়। সবাই অর্ডার নিয়ে যায় যে আমি আসবো, পরে এসে বলে যে না, গাছ কাটবে না। এমনও হয়েছে যে অ্যাডভান্স টাকা দিয়েছে হাজী সাহেবের ছেলেরা, তারপরেও অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে গেছে। তো ঘটনাটা কি এটা উনি বুঝতে পারতেন না। পরে একজন কবি মানে ওই কাঠুরিয়াকে যখন খুব মানে জোরাজোরি করে ধরেন, তখন বলেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, কেউ একজন এসে বলছে। তখন এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল, ওই গ্রামেরই একজন মানুষ তাকে ফকির বলে। আসলে উনি ফকির না, ওনার বংশ ফকির, এমনি তার আর্থিক অবস্থা ভালো, মানে দরিদ্র না আবার ধনীও না, মানে আর্থিক অবস্থা ভালো এমন একজন লোক। তো সে এই কথাগুলো শুনে খুব হাসি ঠাট্টা করতেছে। এখন উনি হাসি তামাশা করতেছে, ওই কাঠুরিয়া বলে যে ভাই তুমি যদি পারো তো তুমি গাছটা কাটো না, এসব নিয়ে হাসি তামাশা করার দরকার কি? তখন সে আবার হাসতে হাসতে বলে, হাজী সাহেবের ছেলে যদি আমাকে দ্বিগুণ টাকা দেয় তাহলে আমি গাছটা কেটে দেবো। তখন হাজী সাহেবের ছেলে কথাটা শুনে বলে যে ভাই তোমার গাছ কাটতে হবে না, থাক, অনেক প্রফেশনাল কাঠুরিয়াই এটা পারলো না, আর তুমি তো কাঠুরিয়া না, তোমার এই গাছ কাটার ঝামেলা করার দরকার নেই। তখন ওই ফকির বলে যে আপনার কোনো টেনশন করতে হবে না, আসছে সোমবার আমি এই গাছটি কেটে ফেলবো। তখন হাজী সাহেবের ছেলে সে বলে যে না থাক, এমনিতে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেহেতু আমার
বাবাও কাটেনি, থাক না গাছ থাক, আমরা গাছটার না কাটি। মানে হাজী সাহেবের ছেলেও কিন্তু পরবর্তীতে গাছ না কাটার মানে ইচ্ছা পোষণ করেন। তখন ওই যে ফকির, যিনি, তার নামটা ফকির ছিল, তো উনি বলে যে আমি গাছটা কাটবো, এবং সে এমন এমন কিছু কথা বলে যার ফলে হাজী সাহেবের ছেলে সে রাজি হয়ে যায়। মানে একটু তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, যেটা তার কাছে খারাপ লাগে, যার কারণে সে রাজি হয়ে যায়। আর হাজী সাহেবের ছেলেও কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখতো কোনো একজন খুবই বুজুর্গ টাইপের একজন মানুষ, সুন্দর চেহারা, এসে বলছে বাবা এই গাছটা কেটো না। মানে ক্ষতি হবে এটা বলেনি, জাস্ট বলেছে গাছটি কেটো না। এখন যেহেতু মানে ক্ষতির কথা বলেনি, আর এই কারণে সে মনে করেছে যে এটা স্বাভাবিক বিষয়, দুঃস্বপ্ন দেখেছে, এরকম অনেকবার দেখলেও সে এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল। তো যাই হোক, এই যে ফকির সে তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে তার যন্ত্রপাতি ধার দিচ্ছে, সামনের সোমবার গাছ কাটবে। এখন তার মা জিজ্ঞেস করে কি ব্যাপার, তুই এরকম অস্ত্রপাতি ধার দিচ্ছিস কেন? বলে গাছ কাটবো। কোন গাছ? হাজী সাহেবের গাছ। তার মা বলে খবরদার ওই গাছ কাটবি না, কিন্তু অনেক নিষেধ করে, কিন্তু বলে যে না ওটা আমি কাটবই। তো ওই রাত্রে এই ফকির একটা স্বপ্নে দেখে যে কেউ একজন এসে তাকে বলছে যে তুমি এই গাছটি কেটো না। কিন্তু সে এই স্বপ্নই মনে করে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা সে করে না। সে সত্যি সত্যি ওই যে সোমবার চলে আসে, সেই সোমবার সকালবেলা তার যে যন্ত্রপাতি সেই জিনিসগুলো নিয়ে হাজির হয়ে যায়। তার সাথে কিন্তু কোনো সহযোগী নেই, সে একা এসেছে, কোনো সহযোগী তার সাথে কাজ করবে না অন্তত এই গাছ কাটার বিষয়ে। এই জন্য সে একাই চলে এসেছে, সে একাই এই গাছটা কাটবে। যদিও বাড়ির লোকজন অতটা রাজি না থাকলেও কিন্তু খুব যে অরাজি ছিল তা নয়, তারাও ইচ্ছা পোষণ করেছিল গাছটি কাটা হোক, যেহেতু কেউ কাটতে পারছিল না এই কারণে তারা একটু অনিচ্ছা করছিল। স্বপ্ন দেখার কারণে যে অনিচ্ছা করছিল বিষয়টা এমনও নয়। যাই হোক, সে কি করে, যেহেতু বড় গাছ ছিল, সে গাছের উপরে উঠে যায়, চিন্তা করে যে ছোট ছোট ডালগুলাকে কেটে নিই, তারপর গোড়া কেটে গাছটা ফেলে দেব। সে যখন গাছে ওঠে, মানে একটু উপর দিকে ওঠে, মানে উপর থেকে কাটতে কাটতে তো নিচ দিকে নামতে হবে ডাল কাটার জন্য। সে যখন উপর দিকে ওঠে, সে খুব মৃদু স্বরে কান্নার শব্দ শুনতে পায়, মনে হচ্ছে অনেক মানুষ মানে মৃদু শব্দ করে কান্নাকাটি করছে। সে চিন্তা করে কি ব্যাপার, এরকম কান্নাকাটির আওয়াজ আসে কোথা থেকে, আশেপাশের কেউ কান্নাকাটি করছে কিনা। তখন খুব ভালো করে খেয়াল করে, না তো আশেপাশ থেকে কোনো কান্নাকাটির আওয়াজ আসে না, এই গাছ থেকেই আসছে। বিষয়টা সে আসলে তার মনের ভুল এরকম চিন্তা করছে। এর মধ্যে কি হয়, সে এক ধাক্কা খেয়ে গাছ থেকে ঠাস করে নিচে পড়ে যায়। ব্যথাও পায় সে, কিন্তু হাত পা ভাঙেনি আর কি। তো এইভাবে নিচে পড়ে তার জেদ বেড়ে যায় যে এই গাছের জন্য আমি নিচে পড়ে গেলাম, গাছ কাটতে গিয়ে গাছ আমি কেটেই ছাড়বো, গাছ না কেটে আমি যাব না। ব্যথা পেয়েছি তাতে কি হয়েছে। সে চিন্তা করে যে ডাল কাটবো পরে, আগে গোড়া থেকে কাটি, গাছে আর উঠবো না। এই চিন্তা করে সে করাত দিয়ে গাছের গোড়া থেকে কাটা শুরু করে। তো কাটতে কাটতে সত্যি গাছটি কাটা হয়ে যায়। গাছ কাটার পরে গাছটি যখন ঠাস করে মাটিতে পড়ে বড় একটা শব্দ করে, তখন সকলে দেখা হয় গাছের ভেতর থেকে অসংখ্য শত শত কাক বের হয়ে কা কা করতে করতে ওই হাজী সাহেবের বাড়ির চারদিকে কিছু সময় চক্কর দেয়। তারপরে ওই কাকগুলো উঠতে উঠতে একদিকে চলে যায়। ওখানে আরো মানুষজন ছিল, তারা বলে আশ্চর্য, এই গাছে তো কখনো কাক বসতে দেখিনি, এতগুলো কাক কোথা থেকে আসলো। তখন ওই ফকিরও বলে আমিও তো উপরে উঠলাম, কই কোনো কাক তো দেখলাম না। ওই ফকিরও একটু চিন্তায় পড়ে যায়। যাই হোক, গাছ তো কাটা হয়ে গেছে, ওই ফকির তো চলে যায়। কিন্তু সে যখন চলে যাচ্ছে, তখন ওই যে সুফিয়া, যে মেয়েটি যে ওই কম বয়সী গাব গাছে যে সুইসাইড করেছিল, তো ওই সুফিয়ার যে স্বামী, সে চিন্তা করে যে এই গাব গাছ তো এমনিতেই ভয়ানক, এমনিতে মানুষজন ভয় পায়,
এই গাছটি কেউ কাটতেও চায় না, তো এই তো সুযোগ, ফকির যেহেতু ওই গাছ কেটে ফেলছে তো এটাও পারবে। তখন ওরা বলে, এই তুই যাচ্ছিস তাহলে এই গাছটা কেটে দিয়ে যা। তখন সে কি করে, সে ওই গাছটি কেটে ফেলে। আর ভয়ানক ঘটনা শুরু কিন্তু এখান থেকে। ওই যে ফকির যে গাছ কাটতে গিয়ে ব্যথা পেয়েছিল, উপর থেকে পড়ে গিয়েছিল, এরপর থেকে সে আর হাঁটতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। ওয়াশরুমে যেতে গেলেও খুব কষ্ট পায়, আস্তে আস্তে লোকের সহযোগিতা নিয়ে যেতে হয় এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবং শুকাতে শুকাতে এমন একটা অবস্থা হয়ে যায়, তার শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না, এবং তার শরীরে ভয়ানক ব্যথা, এবং এমন ব্যথা, সে ব্যথায় ছটফট করতো। এইভাবে কিন্তু প্রায় 3 মাস কেটে যায়। সবাই চিন্তা করে যে যেহেতু উপর থেকে পড়ে গিয়েছিল, হাড়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকমটা হতে পারে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তার রোগ ধরা পড়ে না। তো এরপরে কি হয়, ওনাকে একটা কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ বলে যে আমি তো ঠিক বুঝতে পারছি না, একজন ভালো হুজুরের সন্ধান দেয় যে তুমি তার কাছে নিয়ে যাও, উনি হয়তো ভালো করে বলতে পারবে। তখন ওই সময় এক বড় বুজুর্গ ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব তাকে দেখার পর কিছুক্ষণ চুপ করে থেকে বলছে যে তুমি তো মিয়া খুব বাড়াবাড়ি করছো, তুমি স্বপ্নে দেখো নাই যে কেউ তোমাকে বলছে যে গাছটা না কাটতে, তুমি তারপরও গাছটা কাটতে গেছো, কেন গাছটা কাটতে গেলা? বলে যে আমি আসলে ঠাট্টা তামাশা করে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গাছটা আমি কাটবো, কেউ যেহেতু কাটতে পারিনি, গাছটা যদি আমি কাটতে পারি আমার নাম হবে। তখন ওই হুজুর বলে, এখন তো তোমার নাম পড়ে মরুক, তোমার তো জান নিয়ে টানাটানি। কারণ হলো ওই গাছে হাজী সাহেবের অনেক জিন থাকতো, যারা খুবই ভালো নামাজ কালাম পড়া পরহেজগার জিন। হাজী সাহেব যখন মারা যান, মারা যাবার পর অনেক জিন ওইখান থেকে চলে যায়, কিন্তু কিছু জিন থেকে যায় যারা হাজী সাহেবকে খুবই সম্মান করত, শ্রদ্ধা করত। সকলেই করত, কিন্তু বেশ কিছু জিন খুব বেশি করত। তারা চিন্তা করে যে এই পরিবারের জন্য ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমরা থেকে যাই। কিন্তু পরিবারের সদস্যরা তারা যখন ওই গাছটি কাটার উদ্যোগ গ্রহণ করে, তখন ওই জিনেরা নাকি নিজেরা আলোচনা করে যে ওদের পরিবারকে আমরা পাহারা দিব, অথচ ওরাই আমাদেরকে বাস্তুহারা করে ফেলছে, গাছটা কেটে ফেলছে। তখন ওরা বলে তাহলে ওকে স্বপ্ন দেখাও যাতে করে না কাটে। স্বপ্ন দেখানোর পরে ওরা গাছটি কাটতে থাকে, মানে কাটার সিদ্ধান্তে অটল থাকে। তখন ওই কাঠুরিয়াদেরকে স্বপ্ন দেখায়, কাঠুরিয়ারা আসে না। কিন্তু হাজী সাহেব ওই জিনদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে আমার ইন্তেকালের পরে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি বা তোমাদেরকে যেভাবে মহব্বত করি, তোমরা যেভাবে আমাকে মহব্বত করো, আমার সন্তানরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না, এবং অন্য আমার সন্তানরা ছাড়াও আমার আত্মীয় স্বজনরা বুঝবে না। তাদের দ্বারা তোমরা মনে কষ্ট পেতে পারো, কিন্তু আমাকে কথা দাও তোমরা তাদের কোনো ক্ষতি করবা না। এবং প্রত্যেকটা জিনের কাছ থেকে হাজী সাহেব প্রতিশ্রুতি নিয়েছিল, ওয়াদা নিয়েছিল যে যত যাই কিছুই ঘটুক না কেন ওই জিনদের সাথে বা জিনদের ইচ্ছার বিরুদ্ধে ওই জিনগুলো কারো কোনো ক্ষতি করবে না। মূলত এই প্রতিশ্রুতির কারণেই ওই জিনেরা কারো কোনো ক্ষতি করছিল না, শুধু স্বপ্নই দেখাচ্ছিল। ওই ফকির যখন উঠেছিল জাস্ট তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর ওই ফকির যখন উঠেছিল তখন যে কান্নার শব্দ শুনছিল এটা মূলত জিনেরই কান্না। তারা এখানে থাকতে পারবে না, চলে যেতে হবে, এই চিন্তা করে তারা কাঁদছিল। আর ওই যে ওই কাকগুলো মূলত জিন ছিল। তারা যেমন কা কা করে চারদিকে চক্কর দিয়েছিল, তারা মূলত হাজী সাহেবের বাড়িকে বিদায় জানিয়েছিল এবং তারা আর ফেরত আসেনি। এখন প্রশ্ন হলো যে তাহলে এই যে ফকির সে শুকিয়ে যাচ্ছে কেন, তার এই অবস্থা হলো কেন? তাই যদি হয় যে কারো ক্ষতি করবে না, হাজী সাহেবকে ওই জিনগুলো ওয়াদা করেছে, তাহলে কেন এর এই অবস্থা হচ্ছে? প্রিয় লিসেনার্স, ওই জিনদের কারণে কিন্তু এই ফকিরের এই অবস্থা হয়নি। এই হাজী সাহেবের গাছ কাটার জন্যও কিন্তু ফকিরের এই অবস্থা হয়নি, হয়েছে অন্য কারণে। সেটি হলো ওই হাজী সাহেবের গাব গাছ কেটে যখন ওই সুফিয়া যেই গাব গাছে গলায় দড়ি নিয়েছিল, ওই গাছটি যখন কেটেছে, ওই গাছে ওই যেই দুষ্টু জিনকে বন্দি করে রাখা হয়েছিল, ওই জিনটি তখন মুক্ত হয়ে যায়।
এবং ওই জিনটি মূলত এই ফকিরকে ক্ষতি করেছে, মানে তার এই অবস্থা করে দিয়েছে। আর এই কারণে সে আরো সপ্তাহখানেক ভুগতে ভুগতে মারা যায়। তো ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা আরো আছে। এরপর আরো বেশ কিছু বছর কেটে যায়, কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যার সূত্রপাত হয় আর একটা বিষয়কে কেন্দ্র করে। ওই যেই বাড়িটা, মানে সুফিয়া যেই বাড়ির বউ ছিল আর কি, ওই বাড়ির ওই লোকজনের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই বাড়ির বড় ছেলে, তার নাম হচ্ছে বাবু মিয়া। ওই বাবু মিয়ার বিয়ের কথাবার্তা হয়, বিয়েও হয়। বিয়ে করে বউ তাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয় যে বিয়ে করে যখন বাপের বাড়ি থেকে বউ চলে আসে, তখন আসার পরের দিন বা তার পরের দিন বা একটা নির্দিষ্ট দিনে ওই মেয়ের বাড়ির লোকজনদেরকে দাওয়াত করা হয়। তারা আসে, তারা আসার পর আবার স্বামী সহ বউ নিজের বাপের বাড়িতে যায়। এটাকে আমরা ফিরানি বলি, নায়র বলি, বা এরকম কিছু শব্দ আছে। কিছু শব্দ মানে এই টাইপের বিভিন্ন অঞ্চলে এই ধরনের শব্দগুলো প্রচলিত থাকে আর কি। তো কি হয়েছে, ওই বাবু মিয়ার বিয়ের পরে তার শ্বশুর বাড়ির লোকজন আসছে, ওই বাড়িতে অনুষ্ঠান। তারপর অনুষ্ঠান শেষে তখন ওই বউ স্বামী সহ, মানে ওই বাবু মিয়া সহ ওই বউর বাড়িতে চলে যায়, মানে বাবু মিয়া তার শ্বশুর বাড়িতে যায়। এদিকে বাড়িতে বাবু মিয়ার আত্মীয় স্বজনরা আছে, মা বাবা এরা আছে আর কি। ওদিকে কি হয়েছে, যখন ওই প্রোগ্রামটা হয়েছে, ওই অনুষ্ঠান হয়েছে, কিছু মানুষ খাওয়া দাওয়া করে বিভিন্ন ময়লা আবর্জনা কি করেছে, ওই যে গাব গাছটি যেখানে ছিল ওখানে নিয়ে ফেলেছে। যখন বাবু মিয়ার মা বাবা রাত্রে ঘুমিয়েছে, রাত তখন মানে অনেক আনুমানিক কয়টা এটা ঠিক বলা যায় না, হয়তো বা 1টা 2টা এরকমটা হতে পারে। তো সারাদিন যেহেতু অনেক পরিশ্রম করেছিল, ঘুমে এসেছিল তাদের। তো রাত্রে দুজন একত্রে ফিল করছে, একজন আরেকজনকে বলছে যে এই আমার শরীরটা এরকম চেপে আসছে কেন, মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। তখন তার পাশের শোয়া তার ওয়াইফও বলছে, হ্যাঁ আরে আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু আর উঠতে পারছে না। ঘরের এক কোনায় কিন্তু আলতো করে হারিকেন জ্বালানো ছিল। ওই হারিকেনের আলোতে তারা দেখতে পায় যে সাপের মতো কিছু একটা, তারা দেখছে এটা কিছু একটা তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে, এবং সেটি সাপের মতো ওরকম আঠালো না, মানে খসখসে না, বা এরকম জলীয় না, কিন্তু মনে হচ্ছে এটি মোটা চুল দিয়ে সমস্ত শরীরকে পেঁচিয়ে রাখা হয়েছে এবং আস্তে আস্তে শরীরটাকে আরো চাপ দিচ্ছে। তখন তারা বুঝতে পারে যে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বের মাথার চুলই বড় হয়ে তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে। আর ওই অবয়বের চোখ দুটো মনে হচ্ছে যে লাইটের মতো জ্বলজ্বল করছে, কিন্তু লাল চোখ, কিন্তু লাইটের মতো জ্বলজ্বল করছে। তখন ওটি বলে ওঠে যে তোরা অনেক ভালো মন্দ খেলি, আর ময়লা আবর্জনা আমার গায়ের উপর ফেললি, এত কিছু আয়োজন করলি, আমাকে কিছু দিসনি। তো এইবার বস কেমন লাগে? তখন ওই অবয়বটি কি করে, ওই চুল দিয়ে তো পেঁচিয়ে ধরে রেখেছিল, মানে সজোরে আশ্রে ফেলে দেয় ওই দুইজনকে খাটের উপর থেকে নিচে। তারা ওইখান থেকে নিচে পড়ে ওই চুলের বাঁধন তাদের শরীর থেকে তখন আবার খুলে গিয়েছে। দুইজন কোনো মতে পরিমরি করে দরজা দিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওদিকে তারা বের হওয়ার পরই দেখে যে উঠোনে বড় বড় আকৃতির 15-20টা কুকুর দাঁড়িয়ে আছে, এবং ওই কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করছে, এবং এগুলো কোনো স্বাভাবিক কুকুরের আকৃতিতে ছিল না, অনেক বড় বড় আকৃতিতে ছিল। আর ভেতর থেকে ধুমধাম আওয়াজ, এবং তারা দেখতে পায় যে খাট ভেঙে ওই ভাঙা অংশগুলো ওই দরজা দিয়ে ওই অবয়বটি ছুঁড়ে ছুঁড়ে তার দিকে, মানে ওই হাজবেন্ড ওয়াইফের দিকে মারছে। যদিও তাদের গায়ে লাগেনি। এই ঘটনা ঘটছে, ওনারা তো চিৎকার চেঁচামেচি করছে,
তখন কি হয় যে ওরা দুইজন ক্ষমা চায় যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকমটা আর হবে না। তখন বলে যে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, আগামীকালকে একটা খাসি যেখানে ময়লা ফেলেছিলি, যেখানে গাব গাছটা ছিল, ওইখানে রেখে আসবি আগামীকালকে রাতের বেলা, তাহলে ক্ষমা করে দিব। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপরে ওই কুকুরগুলো হঠাৎ করে মিলিয়ে যায় এবং ওই অবয়বটাও বাতাসের সাথে মিলিয়ে যায়। সত্যি তারা পরের দিন এই কাজটি করেছিল এবং ওই খাসির কিন্তু আর অস্তিত্বও পাওয়া যায়নি, যে কোথায় গেল, কে নিল, এটা জানা যায় না। এখানে একটা অদ্ভুত বিষয় হলো, এই যে কুকুর চিৎকার চেঁচামেচি করলো, তারা চিৎকার চেঁচামেচি করলো, এই যে খাট টাট ভেঙে ফেললো, ধুমধাম শব্দ হলো, আরেকটি ব্যাপার হয়েছিল, সেটি হলো ওই যে ঘর, তারা যে ছোট্ট ঘরে থাকে, এই ঘরটিও মানে এক পাশ থেকে ধাক্কা দিয়ে মানে কাত করে ফেলে দিয়েছিল। তারপরে মূলত ওই ক্ষমা টমা চেয়েছিল আর কি। তো এই যে এত ঘটনা ঘটে গেল, আশেপাশের প্রতিবেশীরা কিন্তু কোনো শব্দই পায়নি, কোনো শব্দ পায়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর একটা মজার ব্যাপার হলো, এই যে যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এই যে তারেক রহমান ভাই, উনি এবং ওনার বন্ধু যেই রাত্রে এই ঘটনাটি ঘটেছে, ওই সময় তারা কোনো জায়গা থেকে ফিরছিলেন, অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার সময় এই যে বাবু মিয়াদের বাড়ি, মানে বিয়ে বাড়ি যেটা, যখন ওটা কাছাকাছি এসেছে, তখন তারা নাকি দেখে যে বাঁশঝাড়ের ভেতর থেকে 15-20টা বড় বড় কুকুর বের হয়ে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। তারা বলে যে কি ব্যাপার, এতগুলা কুকুর, এত বড় বড় কুকুর কোত্থেকে আসলো, আর ওদিকে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে, ঘটনা কি? ওরা জাস্ট এতটুকুই দেখেছিল, আর কিচ্ছু দেখেনি। পরের দিন তারা এই সমস্ত বিষয় জানতে পারে। তখন তারা বলে যে আরে, এই কুকুরগুলোকে তো আমরাও দেখেছিলাম। তো যাই হোক, এরপর থেকে তেমন কোনো ঘটনা এখনো ঘটছে কিনা, যদিও তারেক রহমান ভাই আমাকে লিখে পাঠাননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটি হলো যে ওই জিনেরা কিন্তু চাইলে ক্ষতি করতে পারত, কিন্তু তারা ওয়াদা করেছিল যে তারা ক্ষতি করবে না, এবং তারা তাদের ওয়াদা রেখেছে। তারা ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করেছে অন্য জিন। আর ওই ছোট গাব গাছটি কাটার কারণে ওই জিনটি মুক্ত হয়ে গিয়েছিল। গাছটি কাটার ফলে যেই দোয়া দরুদ পরে ওই জিনেরা ওই জিনকে মানে বন্দি করে রেখেছিল, সেই দোয়া দরুদের প্রভাব নষ্ট হয়ে যায় এবং সে বেরিয়ে পড়ে, এবং সে বেরিয়ে এই ধরনের ঝামেলা সৃষ্টি করে। যাই হোক, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং তারেক রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি ঘটনা, একটি দীর্ঘ ঘটনা আমাদেরকে